28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। দ্বিতীয় তালিকা কবে নাগাদ বের হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই জানাতে পারেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন এতটুকু জানিয়ে দিয়েছে যে 10ই মার্চের আগে দ্বিতীয় দফার তালিকা বের করা প্রায় অসম্ভব। কিন্তু এখানে একটা সুখবর রয়েছে, 10ই মার্চের পরে কেন, এপ্রিল মাসেও যদি তালিকা বের হয় তাহলে সেটা 28শে ফেব্রুয়ারি বের হয়েছে বলেই মনে করা হবে। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে এমন যে ভোট হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ যেই সিট দিয়ে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসাররা ভোট নেন, সেই সিট, সেই ভোটার লিস্ট হওয়ার আগে পর্যন্ত যদি আপনাদের নাম ভোটার তালিকাতে উঠে যায় তবে আপনিও 2026 সালের বিধানসভা নির্বাচন ভোট দিতে পারবেন। তো এটাতে একটা সুখবর রয়েছে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে কতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে বা তালিকা বেরোবে বা কত দিন পর্যন্ত বেরোবে এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কারণ কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে 60 লক্ষ নথি যাচাই বাকি রয়েছে, কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে 80 লক্ষ নথি যাচাই বাকি রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেশ কিছু নথি রয়েছে না যেগুলো এখনো পর্যন্ত আপলোডিংই হয়নি। ভেরিফিকেশন হবে সেটা তো পরের কথা, আগে তো আপলোডিং হতে হবে। আপলোডিং হওয়ার পরে তারপর তো সেটা ডিজিটালি ভেরিফাই হবে। এমনিতে তো সেটাকে তো কেউ নিয়ে তো আর ভেরিফাইড করে দেবে না, সেটা আগে আপলোডিং হবে, তারপর ডিজিটালি সেটা ভেরিফাইড হবে, তারপরে তার নাম চূড়ান্ত ভোটার তালিকা আসবে না আসবে সেটা পরের ব্যাপার। কিন্তু সেটাও এখনো পর্যন্ত হয়নি। তো এই নিয়ে এবার কিছু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে বা কিছু বড়সড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট কি জানিয়েছে, কাদের কাদের নাম থাকতে পারে প্রথম দফার তালিকাতে, কাদের নাম থাকতে পারে দ্বিতীয় তৃতীয় দফার তালিকাতে, এই নিয়ে জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটি অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা একটি লাইক করবেন, আপনাদের একটি লাইকই এই ভিডিওটিকে আরও 1000টি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটিকে দাবিয়ে দেবেন। দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় নিজেদের নির্দেশে সামান্য কিছুটা পরিবর্তন করেছে এবার সুপ্রিম কোর্ট, জানালো ইলেকশন কমিশন। কমিশনের তরফের নির্দেশে পরিমার্জনের আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্ট একটি পরিমার্জন করেছে। দেখুন, বুধবার সর্বোচ্চ আদালত জানিয়েছে যে 14ই ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের যে নথি ইআরও অথবা এই ইআরওদের কাছে জমা হয়েছে অথচ নথি আপলোড হয়নি সেগুলোকে বৃহস্পতিবার 5টার মধ্যেই সেগুলোকে হস্তান্তর করতে হবে জুডিশিয়াল অফিসারদের হাতে। অর্থাৎ যেই সমস্ত জুডিশিয়াল অফিসাররা এখন তারা এসআইআর এর সিদ্ধান্ত নিচ্ছেন, তো তাদের কাছে পৌঁছতে হবে যে সমস্ত নথি এখনো পর্যন্ত আপলোড হয়নি সেগুলো। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এই নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শুধুমাত্র ভোটারের জন্ম তারিখ এবং অভিভাবকের তথ্য নিশ্চিত করতে এসআইআর সংক্রান্ত নথি হিসাবে গ্রহণ করা হবে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট। তারপরে রাজ্যের যে আইনজীবী তিনি বলেছেন যে যারা যারা মাধ্যমিক পাস করে না তাদের তো সার্টিফিকেট দেওয়া হয় না, তারা কি করে সার্টিফিকেট দেখাবে। এর উত্তরে প্রধান বিচারপতি বলেছেন যে যারা যারা মাধ্যমিক পাস করে না তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হয়। সেখানে লেখা থাকে তিনি মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেননি, সেটাও একতরফা পাস সার্টিফিকেটই। অর্থাৎ সেক্ষেত্রে কেউ মাধ্যমিকে অ্যাডমিট দিতে পারবে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবেন না, সেটা হতে পারে না। ঠিক আছে, সেজন্য অসুবিধা কারোর হবে। মঙ্গলবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতেও এবার বড়সড় হস্তক্ষেপ করেছে সুপ্রিম। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জাজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরে প্রয়োজন হলে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসারও চাওয়া যেতে পারে। এমনকি ওড়িশা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টকেও অনুরোধ করেছেন তিনি যে তাদের থেকেও যাতে জাজদের পশ্চিমবঙ্গে শিফট করানো হয়। এছাড়া বিচারকদেরও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, আগামী 9ই মার্চ পর্যন্ত বিচারকদের ছুটিও বাতিল করা হয়েছে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কাদের নাম থাকবে প্রথম দফার তালিকাতে এবং তারপরে তালিকাগুলোতে কাদের কাদের নাম থাকবে। দেখুন, প্রথম তালিকাতে কাদের নাম থাকবে, যাদের নামে কোনো নোটিশ ইস্যু হয়নি, অর্থাৎ যাদের নাম খসড়া ভোটার তালিকাতেও ছিল, যাদের কোনো হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 কাদের নাম থাকবে, যাদের ধরুন
লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের হিয়ারিং হয়েছে কিন্তু নামের সামান্য কিছু ভুল রয়েছে। ধরুন তরুণ কুমার মজুমদার ছিল, এখন তরুণ মজুমদার হয়েছে, অর্থাৎ শুধুমাত্র মধ্যখানে কুমারটা নেই, তাদের নাম থাকবে, তাদের কোনো সমস্যা নেই। যেমন ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, এই সমস্ত যে কনফিউশনগুলো রয়েছে এদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে। তারপরে কাদের নাম থাকবে, ধরুন যেই সমস্ত ভোটারদের বাংলা নামের বানান ঠিক কিন্তু ইংরেজি নামের বানানে কিছু একটা সমস্যা রয়েছে। যেমন ধরুন কিছু একটা নাম ধরুন অমর, AMAR হয়, AAM হয়, অর্থাৎ দুটোতেই কিন্তু অমরই হচ্ছে। তো সেক্ষেত্রে মানে বাংলা নামের বানান ঠিক হচ্ছে কিন্তু ইংরেজি নামের বানানে সামান্য ভুল হচ্ছে। তো এই ধরনের যদি ভোটার আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামও ফার্স্ট দফার তালিকাতে থাকবে, অর্থাৎ মোটামুটি অনেকের নামই থাকবে। তো এখন ব্যাপারটি হচ্ছে তাহলে কাদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে না, ধরুন যাদের নামে গন্ডগোলটা কিছু বড় সড়ো রয়েছে, অর্থাৎ ধরুন টাইটেল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেই টাইটেল যে চেঞ্জ হয়েছে তার সপক্ষে কোনো যুক্তি দিতে পারেনি সেই ভোটার, অর্থাৎ ধরুন কারণ নাম ছিল ধরুন স্বপন দে, হয়ে গেছে ধরুন কমল মিত্র, তো পুরো একদম আলাদা পার্সোনালিটি দুজন, কিন্তু এখান থেকে এখানে কি করে হলো তার কোনো যুক্তি কেউ দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে তাদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে না, তাদেরটাই এখন ভেরিফিকেশনের কাজ করছে এখন জুডিশিয়াল অফিসাররা, কারণ এই ধরনের কেসে না তারা ইআরও অথবা AEROরা কোনো ভার্ডিক্টই তারা দিতে পারেনি বা তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে এই সমস্ত ভোটারদের কি করা হবে, এদেরই ভার্ডিক্ট দিচ্ছে বর্তমানে জুডিশিয়াল অফিসাররা। তারপরে কাদের নাম থাকবে না, ধরুন যারা কমিশন নির্ধারিত 13টি নথির মধ্যে কোনো নথি দিতে পারেনি, তারা প্যান কার্ড দিয়েছে বা অনেকে রয়েছে যারা ধরুন জমির দলিল দিয়েছে বা 13টি নথির মধ্যে নথি তারা দিতেই পারেনি, তো এই সমস্ত ভোটারদেরও কিন্তু পেন্ডিং রয়েছে, অর্থাৎ তাদেরটাও কিন্তু অনেকে মানে AERO অথবা EROরা তারা কোনো ডিসিশন নিতে পারেনি, তো এদের নামও থাকবে না প্রথম দফার তালিকাতে। যদি তার আগে তাদের নামের বা তাদেরটা যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায়, কারণ এখনও তো জুডিশিয়াল অফিসাররা কাজ করছে, 28 তারিখ অবধি কাজ করবে, 27 তারিখের আগে অবধি যাদেরটা সলিউশন হয়ে যাবে তাদের নাম থাকবে, অর্থাৎ তার আগে যদি কিছু মানুষদের যদি সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে যায় তাহলে তাদের নাম থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিষ্পত্তি না হয় তাদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে না। এরপরে কাদের নাম থাকবে না, ধরুন যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু তাদের নাম না 2002 সালের তালিকাতে রয়েছে না 2002 সালের আগের তালিকাতে রয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তারা হিয়ারিংয়ে গিয়ে কোনো সন্তোষজনক কারণই দেখাতে পারেনি যে কেন তাদের নাম 2002 এর তালিকাতে নেই, কেন তারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে, গেল এদের থাকবে না। অনেকে রয়েছে যারা ধরুন কাউকে বাবা হিসেবে দেখিয়েছে কিন্তু তিনি যে তার বাবা তার সপক্ষে তিনি কোনো যুক্তি দেখাতে পারেননি, একটা কার্ডে তার বাবার নাম অন্য ডকুমেন্টসে তার বাবার নাম অন্য, তো এই ধরনের যদি কিছু থাকে তাহলে পরে তাদের নাম প্রথম দফার তালিকাতে থাকবে না। তো এখন ব্যাপারটি হচ্ছে যারা কোনো তালিকায় মানে কোনো ডকুমেন্টসই দেখাতে পারবেন না তাদের নাম কিন্তু এবার চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবেই না, কারণ AEROরা তাও তারা দু একটা নাম সহানুভূতির কেসে তারা দিয়ে দিতে পারে, কিন্তু এখন পুরো যে প্রক্রিয়াটি হচ্ছে অর্থাৎ যাদের মানে অভিযোগের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট জাজদের নিয়োগ করেছে পুরোটাই হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, অর্থাৎ এক্ষেত্রে কেউ নিজের রিস্ক নিয়ে কোনো কাজই করবে না, অর্থাৎ সহানুভূতির দিক তো তারা দেখবেই না, উল্টে যদি কারোর ঠিকঠাক ডকুমেন্টস পাওয়া না যায় তাহলে পরে তাদের নাম কিন্তু এবার থাকবেই না, এবার কিন্তু এটা একদম চোখ বন্ধ করে বলা যায়। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে নামের কিন্তু অনেক ভুল রয়েছে, কারোর রয়েছে ভোটার কার্ডে এক নাম, আধার কার্ডে এক নাম, প্যান কার্ডে এক নাম, ডেট অফ বার্থ তো মানে মিল নেই, প্রায় অধিকাংশ ভারতবাসীর ডেট অফ বার্থে মিল নেই, যেমন ধরুন ভোটার কার্ডে ডেট অফ বার্থ, আধার কার্ডে ডেট অফ বার্থ, প্যান কার্ডে ডেট অফ বার্থ, তিন রকম, তিনটের সাথে কোনো মিল নেই, এরকম তো প্রচুর রয়েছে। এবং এরা যে জেনুইন ভোটার না বা এরা যে সবাই যে ফেক ভোটার তেমনটাও নয়, অনেক জেনুইন ভোটার রয়েছেন, মোস্ট অফ দ্য কেসেস জেনুইন ভোটার, কিন্তু এই ধরনের ডেট অফ বার্থের গরমিল প্রচুর রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের ভোটারদের সব থেকে বেশি অসুবিধা হবে যে যাদের সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও যাদের নাম সামান্য ভুলের কারণে যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, যদিও তারা পরবর্তীকালে ডিওর কাছে আবেদন করতে পারবে বা সিইওর কাছে গিয়ে আবেদন করতে পারবে, তারা যদি তখন সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের নাম থাকবে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে যেহেতু টোটাল কেসটি ম্যাজিস্ট্রেটই করছে অর্থাৎ জুডিশিয়াল অফিসাররাই করছে, তো সেক্ষেত্রে ডিইওর কাছে বা সিইওর কাছে গিয়ে আদৌ কতটা লাভ পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু একটা
একটা বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে, কারণ সমস্ত কিছু এখন করছে জুডিশিয়াল অফিসাররা। তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে কি হয়, কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে আপনার নাম যদি না থাকে তাহলে পরে আপনি অভিযোগ জানাতে পারবেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে প্রথম তালিকায় না থাকলে পরে তো আপনি অভিযোগ জানাতে পারবেনই না, কারণ সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলবে আপনি একটু ওয়েট করুন, দ্বিতীয় তালিকা বেরোচ্ছে। দ্বিতীয় তালিকায় আপনার নাম থাকলো না, তাও আপনি অভিযোগ জানাতে পারবেন না। তো কারণটা হচ্ছে তৃতীয় তালিকাও তো বেরোতে পারে, তৃতীয় তালিকা হলো চতুর্থ তালিকাও তো বেরোতে পারে। কারণ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়েছে যে যত দিন যাবে, যত এই কাজগুলো কমপ্লিট হতে থাকবে, তত নতুন নতুন লিস্ট আপডেট হতে থাকবে। তো এখন দেখা যাক যে এটা ব্যাপারটা কি হয়, কতদূর পর্যন্ত গড়ায়। কিন্তু যেই প্রচুর পরিমাণে নথি যাচাই বাকি রয়েছে, তো সেটা যে এক মাসে হবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং এর ফলে অনেক ভোটার রয়েছেন যারা জেনুইন ভোটার, তারা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে তারা ভোটই দিতে পারবেন না। তো এখন দেখা যাক যে কতদিনে এটা শেষ হয়, আর 28 তারিখে লিস্টে কি হয় সেটার অপেক্ষায় আমরা থাকি। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।